5 জনের মধ্যে আপনি আঘাত করে বসলেন। 4 জনকে আপনি কক্সবাজার নিয়ে কবর দিয়ে দিলেন, জ্যান্ত কবর দিয়ে দিলেন তাদেরকে। তারা জ্যান্ত মৃত মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরে, তাদের কোনো অস্তিত্ব নাই, তারা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আপনি গত এই 1 সপ্তাহে 5 তারিখ থেকে নিয়ে আজকে এই 14 তারিখে আপনি এদের কোনো অস্তিত্ব দেখেছেন? তাদের মিডিয়াতে কোনো নাম দেখেছেন? কোনো বক্তব্য দেখেছেন? একইভাবে আপনি আসিফ মাহমুদকে আক্রমণ করলেন। আসিফ মাহমুদ তো আমার গর্বের অংশ, এই বিপ্লবের অংশ। এই বিপ্লবকে যারা ধারণ করেছে, এই বিপ্লবকে যারা বাস্তবায়িত করেছে, তার একটি অন্যতম হিরো, অন্যতম নায়ক হলো আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ নিজে আসিফ মাহমুদ হতে পারে আওয়ামী লীগের টার্গেট, আসিফ মাহমুদ হতে পারে আওয়ামী লীগের টার্গেট। আই এগ্রি। আওয়ামী লীগ বলতে পারে আসিফ মাহমুদ খারাপ, আসিফ মাহমুদ এই, আসিফ মাহমুদ চোর বলতে পারে, বিকজ তার শত্রু। কিন্তু আমি কেন আসিফ মাহমুদ যখন নিজে সংবাদ সম্মেলন করে, বলেন যে আমি নীলা মার্কেটে গিয়ে হাঁস খাই ভোর রাত্রে, না হলে আমি ওয়েস্ট ইন্ডিজে খাই, এমন কি আলাদিনের চেরাগ যে সরকারের একজন উপদেষ্টা ভোর রাত্রে নীলা মার্কেটে গিয়ে হাঁস পার্টি করতে হবে, না হইলে এসে ওয়েস্ট ইন্ডিজে খাইতে হবে। এখন তার প্রেক্ষাপটটা তো আমরা চিন্তা করতে হবে। সে তো বলে নাই যে সে তো উপদেষ্টা হিসাবে এখন যে বেতন পায়, সে যদি রাতে 2টা-3টা পর্যন্ত সচিবালয়ে কাজ করে, সে বলেছে আমি কাজ করি, রাতে 2টা-3টা পর্যন্ত কাজ করি, অনেক সময় ঘরে এসে আমার খাবার থাকে না। এটা কিন্তু আপনার এটা দেখছেন কেন? তার ঘরে খাবার নাই, এটা দেখতেছেন না কেন? আর সেখানে নীলা মার্কেটে গিয়ে হাঁস খাওয়া তো কোটি কোটি টাকার ব্যাপার না। না, নীলা মার্কেটে গিয়ে কথা বলছেন না, নীলা মার্কেটে তো খুব না, নীলা মার্কেট একটা লোক যদি সিম্পল একটা উপদেষ্টা যদি নীলা মার্কেটে তার লোকজন নিয়ে খেতে যায়, এটা তো সিম্পলিসিটির লক্ষণ, এটা তো সরলতার লক্ষণ। আর ওয়েস্টার্ন হোটেলে গিয়ে যদি খায়, ওয়েস্টার্ন তো আওয়ামী লীগের হোটেল, আওয়ামী লীগের মালিকের হোটেল, সেখানে গুলশানে তার সে যদি যায়, ওখান থেকে নীলা মার্কেট না পায় খেতে আসে, সে তো ওয়েস্টার্নে খাওয়ানোর মতো আর্থিক সঙ্গতি তার তো আছে, বুঝতে পারছেন না? কাজে আপনি যে ভাই যারা বলতেছেন ভাই যে আপনার চোখে সে বিএনপি, আপনি যে বলতেছেন বিএনপি ওখানে গেছে, ভাই আপনার চোখে বিএনপি, আপনার চোখে তারা বিএনপি, কিন্তু তারা তো বিএনপি না। আপনার চোখে আপনি তাদেরকে মনে করেন বিএনপি, কিন্তু ওরা তো বিএনপি না, ওরা বিএনপি ভিতরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি, যা অনেকে আমাদের মধ্যে আছে, তারা তো বিএনপি না, বুঝতে পারছেন না? স্বাধীনতা বিরোধী অনেক শক্তি বিএনপির মধ্যে ঘাটতি আছে, তাদেরকে দেখে আপনি বলতেছেন তারা বিএনপি। তারা কেউ বিএনপি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তার জন্য যদি বিএনপি লোকের আমাকে ফাঁসি দেয় দিবে, কিন্তু বিএনপি কোন লোক সেখানে যায় না। যারা যাচ্ছে, যেই যাচ্ছে সে কিন্তু ওই ঘাপটি মেরে থাকা লোক, সে যেই হোক, এমনকি স্থায়ী কমিটির কেউ হয়ে থাকে, সেও কিন্তু ওই ঘাপটি মারা লোক। খন্দকার মুস্তাক ওই বঙ্গবন্ধুর মৃত্যুর 5 মিনিট আগে বিশ্বাস করে নাই যে খন্দকার মুস্তাক শেখ মুজিবের বিরুদ্ধে। নিহত হওয়ার পরে বুঝতে পেরেছে এই সেলুকাসের মতো, হ্যাঁ ব্রুটাস তুমিও আমার বিরুদ্ধে। হ্যাঁ, সেই ব্রুটাসের গল্প শেক্সপিয়ারের সেই নাটকের ডায়লগ কে না জানে? ব্রুটাস মানে কি? তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যখন তাকে সবাই মারতে আসলো, সে মৃত্যু ওই গ্রুপের মধ্যে যখন ব্রুটাসকে দেখলো, তখন সে জুলিয়াস সিজার বললো, ব্রুটাস তুমিও এখানে, তুমিও মারতে আসলে আমাকে। কাজে দলের মধ্যে যে কারা ব্রুটাস, কারা যে মুস্তাক, এটা বুঝতে আমাদের অনেক সময় লাগে। আজকে আমার নেতা তারেক রহমান সাহেব কাদের ভুলের কারণে উনাকে আজকে দেশান্তরে থাকতে হয়েছে, উনি জানেন, এখন পরিষ্কার জানেন। কাজে ব্রুটাসদের অভাব কোনোদিন বাংলা তো হয় না, এবং যত বড় বড় নেতারা হোক, ভাই নেতারা প্রতিবাদ করবে। প্রতিবাদ করতে গেলে তো দলের মধ্যে কোন্দল সৃষ্টি হবে, প্রতিবাদ করলে তো ওই নেতাটাকে আপনার টার্গেট করবেন। সবাই তো মেজর আক্তার না রে ভাই, রফিকুল ইসলাম ভুঁইয়া, সবাই তো মেজর আক্তার না যে নিজের অস্তিত্ব চিন্তা করে না, যেটা তার চোখে ধরা পড়ে সেটা সে পরিষ্কার করে সবার সামনে বলে। আমরা জানি তো আপনারা কারা। এই বিএনপি তো আমরা 40 বছর ধরে বিএনপি করি, এই বিএনপির জন্মদিন থেকে আমরা, বুঝছেন না, লোকটা টুকায় এনে বিএনপি করাইছি। যারা বিএনপি করেন তারা তো বিভিন্ন দলের লোক ছিলেন, যারা আজকে বড় নেতারা টুকায় এনে তো বিএনপিতে ঢুকাইছি। আমরা তো জানি আমরা বিএনপি বহিষ্কৃত থাকবো, তাতে কোনো আসে যায় না।
একেবারে বিএনপির নাম একেবারে আমি একটা প্রশ্ন করি, যে কথাটা বলছেন আমি শেষ করি। কাজেই যারা আজকে এই বঙ্গবন্ধুর বা 15 আগস্টের জন্য বিদেশি সঞ্চয় করছে, তারা কিন্তু এই সরকারের বন্ধু নয়, তারা দেশটাকে একটা বিপদ দিকে নিয়ে যাচ্ছে। আজকে 32 নম্বরকে ভেঙে এই সরকার তো কোনো ইতিবাচক কিছু অর্জন করতে পারে নাই, বরঞ্চ মানুষের কাছে বিতর্কিত হয়েছে, তাদের অবস্থানটাকে দুর্বল হয়েছে। ডক্টর ইউনূসের অবস্থান অনেক শক্তিশালী হতো যদি এই 32 নম্বরের ঘটনাটা না ঘটতো। এই দায়িত্ব তো ওনার উপরে পড়েছে, আগামীতে ওনাকে তো জবাব দিতে হবে একদিন না একদিন, এই 32 নম্বর কেন ভাঙ্গা হলো। এই দিন তো দিন না রে ভাই, আজকের দিনটাই তো দিন না। এই যে আমরা কথা বলতে বলতে এই 14 আগস্ট চলে যাচ্ছে, 2025 সনের 14 আগস্ট আর জীবনে ফিরে আসবে না। কিন্তু 25 আগস্ট আসবে, 26 আগস্ট আসবে, 27 আগস্ট আসবে, আবহমান কাল থেকে আগামী দিন আসবে। গত দিন আর কোনদিন ফিরে আসবে না, বিগত দিন চলে যাবে। কাজে ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করবেন না। ইতিহাসকে যারা মানে নাই তারা ইতিহাসের আস্থা করে পতিত হয়েছে। আজকে বঙ্গবন্ধু তার ভুল বলেন, যাই কিছু বলেন, তার প্রায়শ্চিত্ত উনি রক্ত দিয়ে, জীবন দিয়ে করে গেছেন। তারপরেও মৃত ব্যক্তিকে নিয়ে আমাদের এই ধরনের আলোচনা করা, এটা আমি মনে করি এটা অনুচিত, এটা করা উচিত না। আর যারা করেছেন তাদেরকে আমরা পাই না। কাজে আসেন আমরা আগামী সামনে আগাই। আমি কোনো অবস্থাতে একমত না যে কাউকে যে মৃত্যু দিবস পালন করতে দিবেন না, এইটাতে আমি, কেউ বাড়াবাড়ি করতে পারে, কেউ বেশি করতে পারে, মৃত্যু দিবস পালন করতে গিয়া অনেক কিছু করতে পারে, কিন্তু মৃত্যু দিবস পালন করতে দেবেন না একজন মুসলমান হিসাবে আমি এটা মেনে নিতে পারবো না এবং মেনে নিব না। আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে এই ধরেন আমাদের রাজনীতিতে এখন নানা কথা, আমরা আমেরিকার করদ্রাজ্য হয়ে গেলাম কিনা, আমেরিকার উপনিবেশ হয়ে গেলাম কিনা, নতুন করে উপনিবেশের খাতায় নাম লিখালাম কিনা, কারণ সবকিছুই আমেরিকার কথায় চলছে বলে সাধারণ মানুষও মনে করেন। সর্বশেষ আজকে প্রধান বিচারপতির সঙ্গে ট্রেসি জ্যাকবসন দেখা করেছেন, কথা বলেছেন, বৈঠক করেছেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন তখন কথা বলেন, দেখা করেন। এর মধ্যে তিনি লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসেছেন, তিনি সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন। তার মানে আমাদের দেশটা চালাচ্ছে কে? তাহলে দেশটা তো চালাচ্ছে ডক্টর ইউনূস এবং ওনার নেতৃত্বে যে পরিষদ আছে তারা চালাচ্ছে। আর আমেরিকানরা হলো সারা বিশ্বের এখন 1 নম্বর মাতাব্বর, মোরল। এবং আজকের বিশ্বের শান্তি শতভাগ নির্ভর করছে আমেরিকার মর্জির উপরে। আমেরিকা আজকে এমন কোন দেশ নাই যাকে গত 2 মাসে নাস্তানাবুদ না কাটাইছে। ভারত বলেন, চীন বলেন, রাশিয়াকে পর্যন্ত ধরে নিয়ে আসছে, কালকে রাশিয়ার সঙ্গে বসবে। তো রাশিয়া কি চালাচ্ছে কি তাহলে ট্রাম্প, আমেরিকানরা? কালকে তো ওই রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। এখন যেভাবে দেখেন, কিন্তু দেখাতে হবে, তাহলে উনি যাচ্ছেন কেন তাকে দেখা করতে? তাহলে ক্যানাডানরা কেন তার কথা চলতেছে? কেন সারা বিশ্ব তার ডিউটি মাফ করে দেওয়ার জন্য, তার শুল্ক মাফ করে দেওয়ার জন্য, তার ট্যারিফ আলোচনা করার জন্য ছুটে যাচ্ছে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে আজকে একটা এসেনশিয়াল মানে কি বলে মানে মোরাল হিসেবে দাঁড়িয়ে গেছে। তার ইচ্ছা অনিচ্ছা সারা বিশ্বের উপরে তার একটা আছে, কি বলে অবদান আছে। সেখানে বাংলাদেশে শান্তি শৃঙ্খলার জন্য, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এখানে তারা যে দৌড়ঝাঁপ করতেছে, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন যে কাজটা করেছিল পিটার হাসের নেতৃত্বে, যে $29 মিলিয়ন খরচ করে রিজিয়াম চেঞ্জ করেছে, কাজে তাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে রিজিয়াম চেঞ্জ করার পরে যেন একটা ভালো রিজিয়াম তৈরি হয়। স্বাভাবিকভাবে বাইডেন প্রশাসন এখন নাই, কিন্তু ট্রাম্প দেখেছে যে ডক্টর ইউনূসকে দিয়ে এই চেঞ্জ রিজিয়ামের ভালো কিছু হবে না, তাই তারা ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে উনাকে বাধ্য করেছে নির্বাচনের তারিখ ঘোষণা করতে। এখন যেহেতু নির্বাচনের তারিখ ডক্টর ইউনূস ঘোষণা করেছেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, গ্রহণযোগ্যভাবে হয়, ভালোভাবে হয়। এই জন্য তারা দৌড়ঝাঁপ করতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, সকল নেতাদেরকে উনি বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা এটা
নির্বাচনের ব্যবস্থা করো। আমার মনে হয় উনি যত জায়গায় গিয়েছে, যত কথা বলেছে, একমাত্র তার বাসায় যে কথা বলেছে সেটা জানি না উনি কি বলেছেন, যারা বাসায় দেখা করতে গেছে জানি না, কিন্তু বাকি অন্য যাদের কাছে দেখা করতে গিয়েছে তারা সবাই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, সেই জন্য তারা আলোচনা করেছে এবং তাদেরকেও তারা বলেছে হ্যাঁ আমরা একটা নির্বাচন অপেক্ষা করতেছি, সেই সুষ্ঠু নির্বাচনের দিকে যাব। কাজেই যদি অন্য কেউ তার বাসায় গেছে, আপনার কাছে কি মনে হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের স্বার্থ নিয়ে দৌড়ঝাঁপ করতেছে? করিডোর, বন্দর, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, এরকম সোনাদিয়া, এইরকম বিষয় নিয়ে দৌড়ঝাঁপ করতেছে, এটা আপনার মনে হচ্ছে না কেন? না, এটা তো অবশ্যই মনে হচ্ছে, এটা অবশ্যই তারা করতেছে। এবং কত অপরাধ কি, তাদের স্বার্থে তারা চেষ্টা করবে না? আমি কি তার স্বার্থ দিয়ে দিয়েছি? আমরা কি বলেছি যে আমরা সোনা দিয়ে দিয়েছি, এটা আমরা দিতে রাজি আছি? কেউ বলেছি? আমরা তো জানি না দেওয়া হয়েছে কি হয়েছে না। আপনি জানতেছেন, কিন্তু আমরা তো জানি না, যেহেতু আমাদের সঙ্গে দিয়ে দিই। আমরা দিয়ে দিলে বলতে পারতেন যে ভাই আপনি কি সোনা দিয়ে দিলেন কেন, সন্দ্বীপ দিয়ে দিলেন কেন, বা আপনি সেন্ট মার্টিন দিয়ে দিলেন কেন, করিডোর দিয়ে দিলেন কেন? আমরা তো দেই নাই। এখন আপনি বাই স্পেকুলেশন বলতেছেন, কিন্তু আমেরিকানরা তাদের স্বার্থে দৌড়ঝাঁপ করাটা কি অন্যায়, অযৌক্তিক? আমেরিকান তার স্বার্থে তো দৌড়ঝাঁপ করতেই পারে। আমরা দৌড়ঝাঁপ করতে গেছি না আমেরিকাতে আমাদের ট্যারিফ কমানোর জন্য? আমরা তো আমাদের স্বার্থে গেছি, আমরা কি আমেরিকার স্বার্থে কাজ করছি যে ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, খুব ভালো কাজ করেছো? আমরা তো আমাদের দৌড়ঝাঁপ করতেছি। সেখানে আমেরিকানদের দৌড়ঝাঁপকে আমি নেতিবাচক ভাবে দেখবে কেন, খারাপ ভাবে দেখবে কেন? আমি বরং আমার রাষ্ট্রের কোন ক্ষতি আমি করছি কিনা, আমার রাষ্ট্র শক্তি করছে কিনা, সেইটা আপনি দেখেন, সেইটা নিয়ে আলোচনা করেন, সেইটার উপরে আসেন। যেমন এখানে আমি একটা জিনিস আপনার নজর আনতে চাই, যে আমাদের যে সংস্কার বিষয়ে একটা উপদেষ্টা, একটা কমিটি করে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব বা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে করে দিয়েছেন, সেটা তো করে দিয়েছেন উনাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। তারা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে আলোচনা করে একটা ঐক্যমতে আসবে। এটা অ্যাবসলিউটলি তারা রেসপন্সিবল, দায়িত্ব তারা হলো ডক্টর ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে। সেখানে গিয়ে তারা বলবেন যে তারা কতটুকু কি কাজ করেছেন। তারা কেন গেল চার্লস ডেভিসের বাড়িতে? এটা ট্রেচারাস, এটা বিশ্বাসঘাতকতা, এটা তাদের দায়িত্বের প্রতি অবজ্ঞা। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়েছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। তারা ওখানে গিয়ে মদ খাবে কেন তার বাড়িতে? ও হলো প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োজিত একটি কমিটি, সেই কমিটি কেন যাবে? তার কি এখতিয়ার আছে ওই কমিটি প্রধান উপদেষ্টা কি বলে ওই এয়ার বাড়িতে, চার্লস ডেভিসের বাড়িতে, মার্কিন রাষ্ট্রদূতের বাড়িতে যাওয়ার? রাষ্ট্রদূত কিন্তু ভারপ্রাপ্ত হয় না, এটা আমরা জানতে হবে। রাষ্ট্রদূত যদি ফুল প্রেজেন্ট হয় তাহলে অ্যাম্বাসেডার, আর যদি ফুল প্রেজেন্ট না হয় তাকে বলা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স। হি এনজয় দ্য সেম, ভারপ্রাপ্ত বলে কোনো কথা নেই। রাষ্ট্রদূত কোনো ভারপ্রাপ্ত হয় না। না, ভারপ্রাপ্ত না, চার্জ দ্য অ্যাফেয়ার্স। চার্জ দ্য অ্যাফেয়ার্স বলা হচ্ছে, আপনি তো ভারপ্রাপ্ত বলেন, আপনি তো ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বলছি। উনি পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত না, কিন্তু পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত, কিন্তু ওনার সকল ক্ষমতা রাষ্ট্রদূত সমানের ক্ষমতা, কিন্তু স্ট্যাটাসটা রাষ্ট্রদূতের না। বেতনটা পারবে না, তার বেতন উচ্চ স্কেলে পাবে না, বুঝছেন না? তার যে বেতন পাইতো সেটাই পাবে। কাজে এখানে ভুল বুঝবেন না, সে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তার বাড়িতে কেন গেল এটা আপনারা কেন প্রশ্ন করেন না? এইটা কেন বলেন না আপনারা? বলেন। এটা তো এর তরফে অস্বীকার করা হয়েছে, বাড়িতে যাওয়া নাই। প্রধান বিচারপতির তরফ থেকে তো একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, তার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা দিয়েছেন যে প্রধান বিচারপতির সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন আইসা ট্রেসি জ্যাকবসন। না, প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে প্রচুর সাহায্য দেয় এই বিচারটাকে, বিচার ব্যবস্থাকে আধুনিকরণ করার জন্য। অতীতেও দিয়েছে, আগামীতেও দিবে। সে স্বাভাবিকভাবে যেহেতু একটা সেক্রেটারিয়েট করার কথা, সে স্বাভাবিক যেতে পারে যে তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমরা তোমাকে হেল্প করতে পারি। তুমি আইনগত এই সমস্ত যে বিভিন্ন বিচার ব্যবস্থা হচ্ছে, এখানে যদি তোমার কোন রকম সাহায্য সহযোগিতা দরকার পড়ে, আমরা স্বাধীন বিচার বিভাগ যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমি সমর্থন করি এবং তোমাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, এটা বলতে পারে। আমার প্রধান ছোট করে জি বলেন, একেবারে ছোট করে শেষ পর্যায়ে চলে। সেখানে আমার বিচারের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন কোনো কথা বলেছেন কিনা? উনি কি ঘর থেকে বেরিয়ে এসে চার্জ দ্য অ্যাফেয়ারকে গেটে এসে রিসিভ করেছেন কিনা?
যদি করে থাকে সেটাকে আমি অপরাধ বলবো, সেটাকে বলবো প্রধান বিচারপতির, কিন্তু সেটা করে নাই। আজ এই প্রধান বিচারপতির কাছে যেতে পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটাকে আমি অন্যভাবে দেখি না। বলেন আপনি। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা তো 2-3 মিনিট অবধি শেষ করতে হবে। আপনি বলছিলেন নির্বাচন হবে, নির্বাচন কি আদৌ হবে মনে হচ্ছে আপনার কাছে, নাকি এটা সময় ক্ষেপণ? নির্বাচনের তো সুনির্দিষ্ট তারিখ হয় নাই, আপনার কাছে মনে হচ্ছে নির্বাচন হবে? ভাই নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ 1 বছর 6 বছর আগে হয় না, আমাদের সাথে হয় না। শুধু আমেরিকাতে আছে যে ওই দ্বিতীয় সোমবার তারা বলা আছে নির্বাচন হবে 4 বছর পর পর। কাজেই আমাদের দেশের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সাধারণত লাস্ট 3 মাসের মধ্যে। এখন তো 5 মাস 7 মাস বাকি, এটা নিজে হয়েছে। আর নির্বাচন হবে না তো এটা আপনি কি করে বুঝলেন? আপনি নির্বাচন হবে না নিয়ে চিন্তা করেন কেন? তার মানে কি আপনি দেশের শত্রু, জাতীয় শত্রু? আপনি কি দেশের জনগণের বেঈমান? আপনি কি চান না জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করুক? কাজে যারা ভাবেন নির্বাচনটা হবে না, আমি এদেরকে মনে করি এরা বেঈমান, এরা জাতীয় শত্রু, এরা প্রবঞ্চক, এরা ধোঁকাবাজ, এরা মানুষকে ভুল বোঝায়, মানুষকে ভুল পথে চালিত করে। আপনাকে অপেক্ষা করতে হবে আপনার এই বক্তব্য দেওয়া নির্বাচন হবে কি হবে না, নির্বাচন না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি অগ্রিম কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি বিপুল ভাই? আমরা যারাই বলবো নির্বাচন সময় মতো হবে, এই হবে, তারা আমরা বেঈমান, আমরা প্রবঞ্চক, আমরা ধোঁকাবাজ, আমরা জনগণকে এখনো দেশের সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে রাস্তাঘাটে যাদের সাথে কথা হয় তারা বলে ভাই 6 মাস এখনো বাকি আছে, বহু কেরিকা চালাবে, নির্বাচন হবে না। এটা আপনাদের জঘন্য মিথ্যাচার। এটা আপনি আপনার ধারণা আমি সাধারণ মানুষের কথা বলছি। আপনি আজ পর্যন্ত কোনো বিএনপি লোকের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন? বিএনপি লোক বলবে নির্বাচন হবে, সাধারণ আওয়ামী লীগের কথা বলেছেন? এটা হলো আপনাদের, শুনেন, এটা হলো ইন্টেলেকচুয়ালদের একটা কতগুলো বানানো স্টোরি। আপনি শুনেন, এই রূপবানের গল্প তো অশিক্ষিত লোক লেখে না। আপনার এই কথাটা একদম অকথ্য মিথ্যাচার। আমি অসত্য বললাম না, মিথ্যাচার। জনগণের মনে করে না, জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে, জনগণ অপেক্ষা করছে নির্বাচন হবে। প্রতিটি জনগণ এই নির্বাচনের অপেক্ষা করতেছে, কিন্তু আমাদের মতো প্রবঞ্চকেরা, আমাদের মতো এই সমস্ত জাতীয় বেমানেরা, দেশের শত্রুরা, জনগণের বিপক্ষের লোকেরা এই প্রপাগান্ডা গুলো চালা যাচ্ছে। এই জন্য এটার নাম প্রপাগান্ডা। আমি বকুল ভাই আপনাকে বিনীত অনুরোধ করবো, নিজেকে প্রপাগান্ডা নিয়ে যায় না। না, এটা আমার বক্তব্য না আক্তার ভাই, এটা আমার বক্তব্য না। আপনার কথা না, মানে আপনার কথা বলেন, আপনি অন্য কথা বলার কে? হু আর ইউ? আমি তো বলবো না, কথা বলবেন আপনি। আপনি একজন সাংবাদিক, আপনার কথা বলেন। আমি বলবো না। আপনি কারো প্রতিনিধিত্ব করেন, আপনি খবর বিক্রি করেন, আপনি গ্রাহককে ওই খবরটা দেন, এই খবরটাকে গ্রাহককে বিভ্রান্ত করতে পারেন। বকুল ভাই আমি কথাটা বলছি কেন, আপনি প্লিজ ডোন্ট গো এগেইনস্ট পিপল, না কোনোভাবেই না। শফিকুল আলম যেমন ক্ষতি করে, শফিকুল আলম যেমন এই মিডিয়ার কথা বলে, মিডিয়া প্রতিনিধিত্ব করে ডক্টর ইউনূসের ক্ষতি করতেছে। আপনারা এই ধরনের নেতিবাচক সংবাদ বলে ভাই আপনারা সাংবাদিকতার 70 বছর নামে আপনি দলকে, জাতিকে বিভ্রান্ত করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আমি বিনীতভাবে করজোরে আপনার কাছে বলবো, এই নেতিবাচক খবর হলো প্রপাগান্ডা, নেতিবাচক খবর আপনারা অপেক্ষা করেন, ঝড় আসলে সবাই দেখতে পারবে।